আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব, মার্কিন সেনাদের 12টা বাজালো ইরানি সিক্রেট সেনারা। এরপর আরও জানিয়ে দেব, সংকটে মার্কিন নৌবাহিনী বিদেশের হাত বাড়াচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, শত্রুর পাশেই ইরানের গোপন অস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এবার গোলাগুলির বদলে শুরু হয়েছে ডিজিটাল লড়াই। সরাসরি মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত জীবনে হানা দিয়েছে ইরান সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী। হাজার হাজার সেনার গোপন তথ্য এখন ইন্টারনেটে উন্মুক্ত। রণক্ষেত্রে নয়, বরং মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠছে মরণ পরোয়ানা। ইরানপন্থী দুর্ধর্ষ হ্যাকার গোষ্ঠী হান্দালা দাবি করেছে, তারা পারস্য উপসাগরে মোতায়েন প্রায় 2379 জন মার্কিন মেরিন সদস্যের ব্যক্তিগত তথ্যে শীত কেটেছে। কেবল নাম নয়, তাদের গতিবিধি এখন হ্যাকারদের হাতের মুঠোয়। সরাসরি সেনা সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে হুমকিমূলক বার্তা। সেখানে স্রেফ লেখা থাকছে, তোমরা আমাদের নজরদারিতে আছো। শাফাক নিউজের দাবি, এই ঘটনা মার্কিন বাহিনীর মধ্যে এক চরম অস্থিরতা ও মানসিক চাপ তৈরি করেছে। নিজের ডেরায় বসেও এখন নিরাপদ বোধ করছেন না বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর সদস্যরা। কি নেই সেই ফাঁস হওয়া তথ্যের তালিকায়? হ্যাকারদের দাবি, তাদের কাছে সেনাদের বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যদের পরিচয়, এমনকি প্রতিদিন তারা কোন পথে যাতায়াত করেন তার বিস্তারিত রুটিনও রয়েছে। একে কেবল তথ্য চুরি নয়, বরং মার্কিন নিরাপত্তার ভিত নাড়িয়ে দেয়া এক মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। একে অপারেশনাল সিকিউরিটির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। মার্কিন গোয়েন্দারা এখন তন্ন তন্ন করে খুঁজছেন ঠিক কোন ছিদ্র দিয়ে পেন্টাগনের দুর্ভেদ্য দেয়ালে ঢুকে পড়ল এই সাইবার ভাইরাস। এই গোষ্ঠীর সাহসের এখানেই শেষ নয়। গত মাসেই তারা দাবি করেছিল, এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল তারা হ্যাক করেছে। প্যাটেলের ব্যক্তিগত ছবি ও জীবন বৃত্তান্ত ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তারা যেন জানান দিচ্ছে হোয়াইট হাউসের অন্দরমহলও তাদের রাডারের বাইরে নয়। এদিকে ভূরাজনৈতিক মঞ্চে চলছে অন্য নাটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান নাকি এখন সমঝোতার জন্য মরিয়া। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান চায় দ্রুত যেন হরমুজ প্রণালী খুলে দেয়া হয়, কিন্তু সেই চাপের মুখে ইরান কি তবে এই সাইবার হামলাকে পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করছে? ট্যাঙ্ক আর মিসাইল এখন অতীত, বর্তমানের যুদ্ধ হচ্ছে কিবোর্ড আর কোডিংয়ে। আধুনিক এই সংঘাতে সেনাদের সরাসরি হত্যার চেয়ে তাদের তথ্য ফাঁস করে দিয়ে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার কৌশলটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। হ্যাকাররা প্রমাণ করে দিয়েছে, ডিজিটাল ফ্রন্টে কোনো সীমানা নেই। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের নীল জলরাশিতে দীর্ঘকাল ধরে যে আধিপত্য বজায় রেখেছিল মার্কিন নৌবাহিনী, আজ সেই সিংহাসন যেন কিছুটা টলমল করছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ সমুদ্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এখন সম্ভবত বিদেশি সাহায্যের দ্বারস্থ হতে যাচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী। আমেরিকার নিজস্ব জাহাজ নির্মাণ শিল্পে এমন এক নজিরবিহীন সংকট তৈরি হয়েছে যে এখন বাধ্য হয়েই বন্ধুপ্রতিম দেশগুলোর দিকে তাকাতে হচ্ছে তাদের। মার্কিন সাবেক নৌসচিব জন ফেলন বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্তে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন, যা সামরিক বিশ্লেষকদের মধ্যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। তিনি জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর জাহাজের সংখ্যা বাড়াতে এবং নির্মাণের গতি ত্বরান্বিত করতে এখন দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশের শিপইয়ার্ডগুলো ব্যবহারের কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং পরিবর্তিত বৈশ্বিক ভূ রাজনীতির এক চরম বাস্তবতা। এই সংকটের মূলে রয়েছে ড্রাগনের ক্রমবর্ধমান গর্জন, অর্থাৎ চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির অবিশ্বাস্য উত্থান। গত এক দশকে বেইজিং তাদের নৌবহরকে জ্যামিতিক হারে বড় করেছে। তা দেখে অনেক আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে 2020 সালের মধ্যে তারা সংখ্যার বিচারে আমেরিকাকে ছাড়িয়ে যাবে।
সেই আশঙ্কা কেবল সত্যি হয়নি, বরং চীন এখন টাইপ 055 ডেস্ট্রয়ার এবং টাইপ 076 এর মতো অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে সাগরে দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকা আজ এমন এক অসম প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়িয়েছে যেখানে তাদের নিজস্ব শিপইয়ার্ডগুলো সক্ষমতার শেষ সীমানায় পৌঁছে গেছে। নতুন জাহাজ তৈরির জন্য যে পরিমাণ জায়গা, অবকাঠামো এবং গতি প্রয়োজন, মার্কিন অভ্যন্তরীণ কারখানায় তা যোগান দেয়া অসম্ভব হয়ে পড়েছে। ফলে সমুদ্রের ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে হলে পেন্টাগনের হাতে এখন বিকল্প পথ খুবই সীমিত, আর সেই পথটি যাচ্ছে এশিয়ার দিকে। দক্ষিণ কোরিয়া এবং জাপান আধুনিক জাহাজ নির্মাণে বিশ্বের সেরাদের সেরা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। অত্যন্ত দক্ষতার সাথে এবং নির্ধারিত সময়ের মধ্যে বিশাল ও জটিল যুদ্ধজাহাজ তৈরির যে রেকর্ড তাদের আছে, মার্কিন নৌবাহিনী এখন সেই সক্ষমতাকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। মিত্র দেশগুলোর এই শ্রমশক্তি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে জাহাজ তৈরির কাজ ভাগ করে দেওয়ার পরিকল্পনা চলছে পুরো দমে। তবে এই পরিকল্পনার পেছনে এক বড় ভীতিও কাজ করছে, আর তা হলো প্রযুক্তি পাচার বা অত্যন্ত গোপনীয় অস্ত্র ব্যবস্থার তথ্য ফাঁস হয়ে যাওয়া। মার্কিন যুদ্ধজাহাজে যেসব অতি সংবেদনশীল রাডার বা মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়, তা বিদেশি ডকইয়ার্ডে গেলে কোনো শত্রু দেশের হাতে পড়ে যেতে পারে কিনা সেই প্রশ্ন তুলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই ঝুঁকি মোকাবেলায় পেন্টাগন হয়তো টিয়ার্ড অ্যাপ্রোচ বা ধাপে ধাপে প্রযুক্তি হস্তান্তরের নীতি গ্রহণ করবে। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত স্পর্শকাতর জাহাজ যেমন পারমাণবিক সাবমেরিন বা বিশাল বিমানবাহী রণতরীগুলো নিজেদের দেশেই তৈরি করা হবে। তবে লজিস্টিক সাপোর্ট শিপ বা কিছু নির্দিষ্ট সারফেস কম্ব্যাটেন্ট জাহাজের খোল বিদেশি ইয়ার্ডে তৈরি করে সেগুলোকে দেশে এনে নিজস্ব প্রযুক্তিতে সাজিয়ে তোলার কথা ভাবা হচ্ছে। এতে করে যেমন গোপনীয়তা বজায় থাকবে, তেমনি উৎপাদনের গতিও বহুগুণ বেড়ে যাবে। এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মার্কিন শ্রমিক ইউনিয়নের স্বার্থ এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থান। অনেকেই আশঙ্কা করেছিলেন যে বিদেশে জাহাজ তৈরির কাজ গেলে আমেরিকার অভ্যন্তরীণ দক্ষ ওয়েল্ডার বা ইঞ্জিনিয়াররা কাজ হারাবেন। তবে বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা, কারণ আমেরিকার হাতে এখন যে পরিমাণ কার্যাদেশ আছে তা সামাল দেওয়ার মতো যথেষ্ট মানুষ বা কারখানা তাদের হাতে নেই। নৌবাহিনীর 2027 সালের বাজেটে জাহাজ নির্মাণের জন্য অতিরিক্ত $1.8 বিলিয়ন বরাদ্দ চাওয়া হয়েছে, যা প্রমাণ করে এই লড়াই কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই। চীনের নৌবাহিনীর সংখ্যাগত আধিপত্য রুখতে আমেরিকা এখন সময়ের সাথে দৌড়াচ্ছে। পেন্টাগন বুঝতে পারছে যে বিশাল নীল সাগরে যদি বেইজিংয়ের দাপট থামাতে হয়, তবে কেবল পুরনো দেশপ্রেম দিয়ে কাজ হবে না, প্রয়োজন হবে আধুনিক বৈশ্বিক অংশীদারিত্ব। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও নতুন বার্তা দিল শহীদ খামেনির ইরান। যে অস্ত্রের ভয়ে কেঁপে ওঠে শত্রুপক্ষ, এমন এক রহস্যময় অস্ত্র খুব শীঘ্রই উন্মোচনের ঘোষণা দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইঙ্গিত দেয়া হয়েছে এই অস্ত্র ইতোমধ্যেই শত্রুর ঠিক পাশেই অবস্থান করছে। বারবার নিষেধাজ্ঞা, চাপ আর সামরিক হুমকির মুখেও ইরান যেন আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী। প্রশ্ন উঠছে, কি সেই অস্ত্র যা নিয়ে এতটা আত্মবিশ্বাসী ইরান, এবং কেনই বা এটিকে ভয়ের অস্ত্র বলা হচ্ছে? ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল শাহরাম ইরানি স্পষ্ট জানিয়েছেন, খুব দ্রুতই এমন একটি অস্ত্র সামনে আনা হবে যা শত্রুর জন্য দুঃস্বপ্নের মতো। তার দাবি, সামরিক সংঘাতে আমেরিকা ও তার মিত্ররা দ্রুত জয় পাবে, এমন ধারণা এখন সামরিক অঙ্গনে রসিকতায় পরিণত হয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু টিকে থাকা নয়, মনস্তাত্ত্বিক লড়াইও এগিয়ে থাকার বার্তা দিচ্ছে ইরান। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ওপর অন্তত 60টি ক্ষেপণাস্ত্র অভিযান চালানো হয়েছে। এর ফলে সাময়িকভাবে হলেও আমেরিকা তাদের বিমান অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কি সেই ভয়ের অস্ত্র? বিশ্লেষকরা সম্ভাব্য কয়েকটি দিক তুলে ধরেছেন। প্রথমত, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান ইতোমধ্যেই ফাত্তা শ্রেণীর হাইপারসনিক প্রযুক্তির দাবি করেছে। এই ধরনের অস্ত্র শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, আন্ডার ওয়াটার ড্রোন বা স্টেলথ সাবমেরিন। ঠিক পাশেই আছে। এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে শত্রুর নৌবহরের খুব কাছাকাছি অবস্থান করতে পারে এমন অদৃশ্য প্রযুক্তি। তৃতীয়ত, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডার, যোগাযোগ ও ড্রোন সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে।
যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রতিপক্ষকে অন্ধ করে দিতে পারে এই সিস্টেম। চতুর্থত স্মার্ট মাইন বা সি ডিনাইল অস্ত্র। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই অস্ত্রের। সব মিলিয়ে এটি হয়তো একটি একক অস্ত্র নয়, বরং একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থা, যা শত্রুকে একই সাথে আকাশ, সমুদ্র ও ইলেকট্রনিকভাবে আঘাত করতে পারে।